12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা। হাসিনা পালিয়ে যাওয়ার পর এটাই প্রথম নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, যাকে এগুলা বলতেছে যে কিভাবে কি হয়েছে আপনারা সবাই সব জানেন, এগুলো আর বলে সময় নষ্ট করার কিছু নাই। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশেষ প্রতিবেদনটি লিখেছেন আল জাজিরার ঢাকা সংবাদদাতা মাসুম বিল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে আব্দুর রাজ্জাকের আত্মবিশ্বাসের পিছনে আছে সাম্প্রতিক জরিপ। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে বিএনপির সমর্থন ধরা হয়েছে 33% এবং জামাতের সমর্থন ছিল 29%। গত সপ্তাহে কয়েকটি সমস্ত জরিপে দেখা গিয়েছে যে বিএনপির সমর্থন 34.7%, জামাতের সমর্থন 33.6%। জামাত একদম বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে এবং জামাত জোট জিতলে সেটা হবে একটা বড় পরিবর্তন এবং বিশ্ব অবাক হয়ে দেখবে যেটা ইসলামিক দল কিভাবে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে। শেখ হাসিনার 15 বছরের শাসনে দলটি কঠোর দমন পীড়নের মুখে পড়ে দলটি নিষিদ্ধ ছিল এবং শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয় বা কারাগারে রাখা হয়। অনেক নেতাকর্মী গুম এবং হেফাজতে নিহত হন। এই দমন পীড়নের সূত্রপাত হয় ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল রায়ের মাধ্যমে। এই ট্রাইব্যুনালে 2010 সালে শেখ হাসিনা সরকার এটা গঠন করে এবং 71 সালের যুদ্ধাপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের বিচার হয়। পরে সেই একই ট্রাইব্যুনাল 2024 সালের আন্দোলন দমন পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় এবং এতে 1400-র বেশি মানুষ নিহত হয় এই শেখ হাসিনার পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ দ্বারা। তো শেখ হাসিনা এখন ভারতে আছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইলেও ভারত এখনো রাজি হয়নি। জামাতের পুনরুত্থান শুরু হয় 2024 সালের আন্দোলনের পরে। দলটির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, শীর্ষ নেতারা মুক্তি পান এবং দলটি আবার সংগঠিত হয়। আব্দুর রাজ্জাক বলেন যে হাসিনার সময় আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন মানুষ আমাদের কষ্ট বুঝতে পেরেছে, তারা আমাদেরকে সৎ মনে করতেছে, তাই তারা আমাদেরকে এবার ভোট দিবে। 1941 সালে আবুল আল্লাহ মওদুদি জামাত প্রতিষ্ঠা করেন। 71 সালে দলটি পাকিস্তানের বিপক্ষে ছিল। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমান জামাতকে নিষিদ্ধ করেন, কিন্তু 1979 সালে জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরবর্তীতে বিএনপির সঙ্গে জোট করে জামাত 2001 সালে সরকারেও ছিল, জনমন্ত্রীও ছিল এবং 2009 সালে হাসিনা ক্ষমতায় ফেরার পরই আবার জামাতের দুর্দিন শুরু হয়। যুদ্ধাপরাধের মামলায় দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাইকে ফাঁসি দেওয়া হয়। এতে দলটি প্রায় 15 বছর কোণঠাসা ছিল। বর্তমানে জামাতের নেতৃত্বে আছেন শফিকুর রহমান, নায়েবে আমির আছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মহাসচিব মিয়া গোলাম পরওয়ার। তাহের বলেন যে 55 বছরে মানুষ আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে এবং মানুষ শুধু হতাশই হয়েছে, তাই তারা নতুন শক্তি চায়। তাহেরের দাবি যে জামাতের সমর্থক প্রায় 2 কোটি, জামাতের নিবন্ধিত সদস্যই হচ্ছে 2.5 লাখ। তিনি বলেন যে জনগণের আগ্রহ বাড়তেছে, এই ধারা থাকলে আমরা সংখ্যা গরিষ্ঠতা পেতে পারি, দেখা যাক কি হয় ভোটে। তবে জামাত উত্থানে উদ্বেগও আছে। অনেকের ধারণা দলটি এখন মিষ্টি মিষ্টি কথা বললেও ক্ষমতা এলে শরিয়া আইন চালু করতে পারে, নারীর অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু জামাত এসব অভিযোগ মানে না। তাহের বলে যে আমরা ক্ষমতায় গেলে এই প্রচলিত সংবিধান এবং প্রচলিত আইনের অধীনেই চলবো, নতুন কোনো আইন করব না, বাট আমরা সংস্কার বাস্তবায়ন করব। নতুন আইন দরকার হলে তখন দেখা যাবে। এই যে নতুন আইন দরকার হলে তখন দেখা যাবে, এটাই কিন্তু আপত্তি। তখন তো বলবেন যে আচ্ছা আমরা শরিয়া আইন চালু করবো, আমরা তো বলছিলাম ওই সময় যে নতুন আইন চালু করতে হলে তখন দেখা যাবে, আমরা তো বলেছিলাম। এরকম হতে পারে, অনেকে আছে বিশ্বাস করতেছে না। তো জামাত এবার প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থী দিয়েছে। খুলনা থেকে কৃষ্ণ নন্দিনী নির্বাচন করতেছেন। দলটি সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলতেছে যে ক্ষমতায় গেলে হিন্দু খ্রিস্টানদেরকে বুক দিয়ে আগিয়ে রাখবো। বিশ্লেষক আসিফ বিন আলী বলেন যে অনেক মানুষ এখন বেশি ধর্মীয়, তবে তারা বাস্তববাদী, মানে ধর্মীয় হলেও কিন্তু বাস্তববাদী। তারা আলেম নয়, রাজনীতিবিদদেরকেই পছন্দ করেন। তার মতে সমাজের বড় একটা অংশ এখনো কট্টর ইসলামী রাষ্ট্র চায় না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে টমাস কিয়ান বলেন যে জামাত ভালো ফলের পথে, তবে তারা জিতবে কিনা তা নিয়ে আমি সন্দিহান, কারণ দলটি কখনো 20টির বেশি আসন পায়নি। এই নির্বাচন শুধু ক্ষমতা লড়াই কিন্তু নয়, এটি ভারতের সঙ্গেও আমাদের পরীক্ষা। কিয়ান বলেন জামাত ক্ষমতা এলে ভারতের সঙ্গে সম্পর্ক কঠিন হবে, পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক বাড়বে। SOAS বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান বলেন যে এই নির্বাচন ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নয়, এই নির্বাচন সংস্কার বনাম পুরনো ব্যবস্থার লড়াই। তাহলে এই নির্বাচন হচ্ছে সংস্কার বনাম পুরনো ব্যবস্থা।
তার মানে অধ্যাপক খান বলতেছেন যে এটা আমার মতে যে সংস্কার বনাম পুরানো ব্যবস্থা, মানে সংস্কার হচ্ছে জামাত ইসলাম আর পুরানো ব্যবস্থা মানে হতো, তিনি হয়তো বিএনপিকে বুঝিয়েছেন যে জোট মানুষকে ভালো শাসনের আশা দিতে পারবে তারাই এগিয়ে থাকবে। তো এই হচ্ছে গিয়ে এই আল জাজিরার প্রতিবেদন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে যে জামাতের উত্থানে উদ্বিগ্ন মধ্যপন্থী ও সংখ্যালঘুরা। আমি জানি না আসলে কতটুকু উদ্বিগ্ন, এটা আসলে তদন্তের দাবি রাখে। তো এখানে লিখেছে যে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী এখন নতুন ভাবে আত্মপ্রকাশ করেছে। আসন্ন নির্বাচনের আগে দলটি নতুন সমর্থন পাচ্ছে এবং এই উত্থান মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে তীব্র উদ্বেগ তৈরি করেছে। এটা রয়টার্সের কথা। রয়টার্স নিয়ে আসলে অনেক ব্যাপার স্যাপার আছে। রয়টার্সের যে আমাদের করেসপন্ডেন্স রুমা পাল, তাকে নিয়েও অনেক বিতর্ক আছে। তো এখানে লিখেছে যে দলটি দুর্নীতি বিরোধী ভাবমূর্তি, সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড এবং তুলনামূলকভাবে অন্তর্ভুক্তিমূলক বক্তব্যকে সামনে এনে নির্বাচনে তারা ইতিহাসের সবচেয়ে ভালো ফল অর্জনের আশা করতেছে। এটা রয়টার্স বলতেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ডিসেম্বর মাসের জরিপে বলা হয়েছে যে জামাত এখন দেশের সবচেয়ে পছন্দের রাজনৈতিক দল। জামাতকে সবচেয়ে পছন্দের রাজনৈতিক দল হিসেবে দেখানো হচ্ছে। এটা আমেরিকার IRI এর জরিপে, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট। এবং 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো আমি নতুন করে বলতেছি না কেন যে আল জাজিরা যা বলেছে রয়টার্স উপরে একই কথা বলেছে, এবং তারা এই ডাকসু নির্বাচনে জিতছে এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এই শিবির জয়ী হয়েছে। এখানে রয়টার্স একজন লোকের ইন্টারভিউ নিয়েছে, নাম মোহাম্মদ জালাল। তিনি ডাব বিক্রি করেন, ওই ভ্যানে করে ডাব বিক্রি করেন। তিনি বলেন যে মানুষ নতুন কিছু চায়। তার ভাষায় নতুন অপশন হলো জামাত। তাদের ভাবমূর্তি পরিষ্কার, তারা দেশের জন্য কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষক ও ধর্মতাত্ত্বিক শাফি মোস্তফা বলেন যে একসময় বিতর্কিত এবং সীমিত রাজনৈতিক শক্তি হিসাবে পরিচিত জামাত এখন বাস্তববাদী এবং কার্যকর প্রতিদ্বন্দ্বী দলে পরিণত হয়েছে। তিনি বলেন শেখ হাসিনার সরকারের কর্তৃত্ববাদী আচরণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে এবং সেই ক্ষোভের সুযোগ নিয়ে জামাত আবারও ইসলামী সমাধান স্লোগান তুলে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে উপস্থাপন করেছে। এই প্রথম হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে কথা বলতেছে এবং তারা বলতেছে তারা ইসলামী মূল্যবোধ দ্বারা প্রচারিত একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। তবে একজন নারীকে মনোনয়ন দেওয়া হয়নি, এটা একটা সমস্যা। এবং নারী পক্ষের নেতা এবং জাফরুল্লাহ চৌধুরী স্যারের স্ত্রী শিরিন হক বলেন যে জামাত ইসলামের এসব কথা কেবল একটা নির্বাচনী কৌশল। ক্ষমতায় গেলে দলটি আবার পুরানো আদর্শে ফিরে যাবে, যেখানে নারীদের জীবনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। উমামা ফাতেমা বলেন যে জামাতের বক্তব্যে দ্বিচারিতা রয়েছে। তারা একদিকে নারীর ক্ষমতা নিয়ে কথা বলে, পরের দিন আবার নারীদেরকে 5 ঘন্টা কাজ করার প্রস্তাব দেয়। আবার এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার চলে যাওয়ার পরে ইসলামপন্থী গোষ্ঠীগুলো আর সাহস হয়ে উঠেছে, বিভিন্ন স্থানে হিন্দু সুফি মাজারে হামলা করেছে, ধর্মীয়ভাবে অইসলামিক বলা অনুষ্ঠান বা লোকসঙ্গীত পরিবেশনা, নারীদের ফুটবল ম্যাচ, এগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। যদিও সরকার নিন্দা জানালেও আসলে সরকার এগুলো ট্যাকেল করতে বা দমন করতে ব্যর্থ হয়েছে। একজন হিন্দু সম্প্রদায়ের লোক নাম প্রকাশ না করার শর্তে বলেন যে হিন্দুরা কোন সরকারের আমলেই প্রকৃত সুরক্ষা পায়নি, তবে বর্তমানে যে ভয় এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তা আগে কখনো ছিল না। আমরা এখন প্রচুর ভয় আছি। তিনি বলেন যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। আজ তিনি নিজের জীবনের জন্য ভয় পাচ্ছেন এবং ভবিষ্যতে সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে কিনা তা নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। কিন্তু জামাতের মুখপাত্র জুবায়ের বলেন যে জামাত কখনো ধর্মের নামে সহিংসতা বা অসহিষ্ণুতা সমর্থন করেনি, কখনো এতে জড়িত হয়নি। কিছু বিশ্লেষকের মতে জামাত ক্ষমতা এলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে। এতে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের ব্যতিক্রম করতে পারে। তবে আমির শফিকুর রহমান বলেন যে জামাত কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকতে চায় না। দলটি সব দেশের সঙ্গে ইনক্লুডিং ভারত ভারসাম্য সম্পর্ক বজায় রাখতে চায় এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। আমি জানি না কে ক্ষমতায় আসবে, ফেব্রুয়ারির 12 তারিখ জনগণ সিদ্ধান্ত নিবে। আমি শুধু এটা বলবো যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আজ থেকে প্রচার শুরু। বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, সবাই আমার ভাই। আত্মবিশ্বাস ভালো না, ব্যাপক প্রচার। একটা ইসলামিক দল কি করে এত জনপ্রিয়তা অর্জন করে, এটা নিয়ে বিশ্ব মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করতেছে। আগে হয়তো খেয়াল করেনি, এখন যেহেতু নির্বাচন সামনে এসেছে এই জন্য খেয়াল করেছে, এই জন্য ডিপ্লোমেট প্রতিবেদন করেছে, আল জাজিরা করেছে, রয়টার্স করেছে। তো আমি আজকে আল জাজিরাটা বলবো। আল জাজিরা অনেক কিছু বলেছে। তারা বলেছে যে কিভাবে কি হতে পারে নির্বাচনে,
এবং নির্বাচনে কিরকম একটা চমক হতে পারে এটা আমি করবো। তবে নির্বাচন সামনে যেহেতু এগিয়ে আসতেছে, তার আগে বলি, নরেন্দ্র মোদীর কথা হলো যে ভাই, যে নির্বাচনে আওয়ামী লীগ নাই সে নির্বাচন আমি কোনো মতেই মেনে নিতে পারতেছি না। তো ছলে বলে কৌশলে নানা রকম ছল চাতুরি করতেছে। এবং এই যে ভারত তাদের কূটনীতিকদের পরিবারকে যে সরিয়ে নিবে, এটা তো আগে থেকেই তারা প্ল্যান করে রেখেছিল। তো তারা করেছে কি, তারা ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে, যারা অন্যান্য দেশ তাদের বন্ধু, তাদেরকে বলেছে যে আসলে এই বাংলাদেশকে সন্ত্রাসী দেশ হিসেবে ঘোষণা করে আপনারা সবাই নন রেসিডেন্ট মিশন ঘোষণা করুন। ওদের মতো যে দূতাবাসে শুধু ওই দরকারি কর্মকর্তারাই থাকবে, বাকি ফ্যামিলি চলে যাবে। এটা ওই ইউরোপ আমেরিকা সবাই একই একই ধারা ফলো করবে। এটা কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু কেউই শোনে নাই। কারণ কেউ তো আর ভারতের কথা চলে না, তাদের নিজেদের একটা মূল্যায়ন আছে। তো কেউ যখন না শুনে না, তখন ভারত নিজেরাই সরিয়ে নিয়ে গেল। কি আর করা, ভারত তো আসলে ওইরকম শক্তিশালী দেশ না মানে বিশ্ব ব্যবস্থায়। তবে ভালো চেষ্টা করতেছে, আওয়ামী লীগের জন্য জীবন যৌবন দিয়ে চেষ্টা করতেছে যাতে এই নির্বাচনকে বন্ধ করা যায়। কিন্তু এই নির্বাচন বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। এই নির্বাচনে কমনওয়েলথ 14 জন পর্যবেক্ষক পাঠাবে, তারপরে ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে, জাতিসংঘ কখনো কোথাও পর্যবেক্ষক পাঠায় না। ওই যে আওয়ামী লীগ বলতেছে দেখো কি নির্বাচন, জাতিসংঘ কিন্তু পর্যবেক্ষক পাঠাবে না। জাতিসংঘ কখনোই পর্যবেক্ষক পাঠায় না কোনো বিশেষ বিশেষ সার্কামস্টেন্সে ছাড়া, এবং সেখানে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর অনুমতির প্রয়োজন হয়। তো আজ থেকে নির্বাচনের প্রচারণা শুরু। তারেক রহমান তিনি শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা উদ্বোধন করবেন, এবং শফিকুর রহমান হয়তো কোনোভাবে না কোনোভাবে করবেন। আজ থেকে পুরো দমে প্রচারণা শুরু, এবং নির্বাচনী আমেজ কিন্তু বিদ্যমান। কিন্তু কিছু কিছু লোককে বলবেন দেখলে, ওই যে যারা ওই ছুপা আওয়ামী লীগ, বলবো যে এই নির্বাচন তো কিরকম আমেজ নাই টামেজ নাই কিছু না, কিন্তু আমরা তো দেখি পুরো পুরোদমে আমেজ গন্ডগোল মারামারি সবই তো চলতেছে। বিএনপির প্রচারণা তুঙ্গি, সব জায়গায় দেখা যাচ্ছে। জামাতের গুলো একটু আস্তে আস্তে হচ্ছে। যেমন আমাদের বাড়িতে শুনলাম জামাতের মহিলারা যাচ্ছে। আমার কাছে অবাক লাগে যে আমি এক সময় মনে করতাম যে জামাতকে আসলে মহিলারা পছন্দ করে না, কিন্তু এবার দেখলাম যে মহিলারাই বোধহয় জামাত বেশি করে। যাই হোক, আল জাজিরার প্রতিবেদন, ফেব্রুয়ারির ভোটে জামাত কতটা চমক দেখাতে পারে। এখানে লিখেছে যে বাংলাদেশের ফরিদপুরের এক ব্যাংকার, মানে ব্যাংকে চাকরি করে, আব্দুর রাজ্জাক, বয়স 45 বছর। তো জীবনেই প্রথম তিনি মনে করছেন যে যে দলকে তিনি সমর্থন করেন সেই দল ক্ষমতায় আসার বাস্তব সুযোগ এবার পেয়েছে। বুঝছেনই তো কোন দল। নিজ এলাকায় জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার চালাতে গিয়ে তিনি মানুষের মধ্যে সেই ধরনের ঐক্য দেখেছেন। তার ভাষায়, আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই জামাতের পক্ষে ভোট দিতে একমত। এটা কিন্তু আমার কথা না, এটা আল জাজিরার কথা। দর্শক, আবার আপনারা বললেন না যে ওই এই মিশন ভাই জামাতে দালাল।